ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন। আজকে ইংরেজি গ্রামারের যে লেসনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ইংরেজি গ্রামারের মূল বিষয় টেন্স। হ্যাঁ, টেন্স নিয়ে টেনশন করার কিছুটাই। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখা যায় তাহলে টেন্স সম্বন্ধে আশা করি কোনো প্রশ্ন থাকবে না। টেন্স শব্দটি অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ টেম্পাস শব্দ থেকে এসছে। টেন্সের বাংলা যেটাকে আমরা বলি ক্রিয়ার কাল। কাল মানে সময়, ক্রিয়া মানে ভার্ব। ভার্বের যে বিভিন্ন রূপ সেই রূপটাকেই আমরা টেন্স হিসাবে বলতে পারি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। যেমন যদি বলি একটা ভার্ব সি, সি মানে দেখা, তাহলে এই সিটা হচ্ছে ক্রিয়া। এবার এটাকে রূপভেদ মানে সময়ের রূপভেদে কিভাবে আমরা বলতে পারি, যেমন বাংলায় বলি আমি দেখি, আমি দেখছি, আমি দেখব, আমি দেখেছিলাম, আমি দেখেছি। এই যে প্রত্যেকটা কথা নিশ্চয়ই একই নয়, সময়টা চেঞ্জ হচ্ছে। এই যে কথা বলার মাধ্যমে আমাদের সময়টা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন, এই যে ক্রিয়ার পরিবর্তন, এটাকে আমরা টেন্স বলতে পারি। আমি দেখি, আই সি, আমি দেখছি, আই অ্যাম সিইং, আমি দেখব, আই শ্যাল সি। এই যে দেখা, এই দেখা ভার্বটার বিভিন্ন রূপভেদ, সময়ের পরিবর্তন হচ্ছে। দেখি মানে বর্তমানে দেখি, দেখছি মানে কাজটা এখন চলছে, আমি দেখব মানে এখনো দেখা হয়নি, ভবিষ্যতে দেখব। এই যে ক্রিয়ার পরিবর্তন, সময়ের পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা টেন্স বলতে পারি। তো টেন্স মানে ক্রিয়ার কাল, এটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। আমরা কম বেশি সবাই জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল যেটা হয়ে গেছে, চলে গেছে, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল মানে যেটা এখনো হয়নি, আসবে, সেটাকে আমরা ভবিষ্যৎকাল বলে থাকি। তাহলে আজকের লেসনটিতে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, টেন্সের কত প্রকার, টেন্সের কি ভাগ, কিভাবে টেন্সের গঠন হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে ইনডেফিনাইট বা সিম্পল, দু নম্বর কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, তিন নম্বর পারফেক্ট, চার নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়। আমরা নামগুলো কি করে বলতে পারি তাহলে? প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট একই নাম। যেমন একটা ব্যক্তির দুটো নাম থাকে কিন্তু ব্যক্তিটা একই, তেমনি সেই রকম প্রেজেন্ট টেন্স একটাই টেন্স কিন্তু নামটা আমরা দুভাবে বলতে পারি, যে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এক নাম্বার ভাগ। দু নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস বা আরেকটা নাম কি বলতে পারি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট, এক্ষেত্রে একটাই নাম প্রযোজ্য। চার নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। দুটো করে নাম আছে, এটারও দুটো নাম, এটারও দুটো নাম, চার নম্বরেরও দুটো নাম। ঠিক তেমনিভাবে পাস্ট টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করে থাকি। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট এক নাম্বার, দু নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, তিন নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, চার নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। ফিউচারকেও আমরা সেইভাবে চার ভাগে ভাগ করে থাকি, ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। দু নম্বর ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স।
3 নম্বর ফিউচার পারফেক্ট টেন্স, 4 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগ, পাস্ট টেন্স 4 ভাগ, ফিউচার টেন্স 4 ভাগ। তাহলে টোটাল হচ্ছে 3 4 12। টোটাল টেন্স হচ্ছে 12টি। এটা ইংরেজি গ্রামারের মূল বিষয়। টেন্স না জানলে ইংরেজি গ্রামার অসম্পূর্ণ থেকে যাবে। টেন্স নিয়ে প্রায় কম বেশি সবার একটু ভীতি থাকে। তা আজকের ভিডিওটি দেখলে আশা করি টেন্স নিয়ে সেই ভীতিটি কেটে যাবে। টেন্সটাকে খুব সহজ সরলভাবে গঠন অনুযায়ী ভেঙে ভেঙে আমি বোঝানোর চেষ্টা করব। টেন্সের লেসনটি দেখার আগে আমি এর আগে ভিডিও করেছি পার্সন এবং নাম্বার, এই দুটি ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ টেন্স করতে গেলে নাম্বার এবং পার্সন এই দুটি লেসনের প্রয়োজন আছে। কারণ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোথায় কিভাবে প্রযোজ্য হবে। অতএব পার্সনের ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে কোনো কাজ নিয়মিতভাবে ঘটে বা অভ্যাসগতভাবে হয় বা চিরন্তন সত্য, এই রকম যদি বোঝানো হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুল যাই নিয়মিতভাবে ঘটে থাকে। আমি সকাল 7টায় উঠি, অভ্যাস। আই গেট আপ at 7 AM in the morning. অভ্যাস। এইগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর একটা হয় চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে 3টে নিয়ম লাগলাম, আই গো টু স্কুল নিয়মিতভাবে ঘটে, অভ্যাস যদি বলি আই গেট আপ অ্যাট 7 AM ইন দ্য মর্নিং, আমি সকাল 7টায় অভ্যাসগতভাবে উঠি, আর সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে নিয়মগুলো বললাম এইগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। 3টে জিনিস মনে রাখতে হবে, নিয়মিত ঘটে, অভ্যাস এবং চিরন্তন সত্য। এই যেগুলো বর্তমানে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট মানেই বর্তমানকালে ঘটে, বর্তমানকালে নিয়মিতভাবে ঘটে, বর্তমানকালে আমার অভ্যাস, এবং চিরন্তন সত্য মানে সব সময়ের জন্য সত্য। এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলে কিছু নেই। এইগুলোর মধ্যে হলে পারেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই পড়বে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বুঝতে পারলাম যে বাংলায় আমি সকালে ব্যায়াম করি, আমি প্রতিদিন স্নান করি, সে পড়ে, তারা বাজারে যায়। এই যে কথাগুলো বলছি বা এই যে ক্রিয়ার এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সের ভার্বটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা কথা মনে রাখতে হবে, টেন্স কিন্তু সবসময় অলওয়েজ ভার্বের হয়। অলওয়েজ ভার্ব, ক্রিয়ার কাল বলেই দিয়েছিলাম প্রথমে যে সময় বা যে টেন্সটা হবে সেটাকে ভার্বের রূপটা চেঞ্জ হবে। সাবজেক্ট বা অবজেক্ট, সাবজেক্ট মানে যে কাজটা করছে কর্তা বা কর্মের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ভার্বের রূপ পরিবর্তন হবে, তবেই টেন্সের প্রকারভেদ চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি কি বললাম যে তারা বাজারে যায়, সে ঘুড়ি উড়ায়, রাখাল মাঠে গরু চড়ায়, আমি প্রতিদিন স্নান করি, আমি প্রতিদিন ব্যায়াম করি, পৃথিবী গোলাকার। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু নিয়মিত ঘটে, অভ্যাস এবং চিরন্তন সত্য। এই যে কথাগুলো বললাম বাংলায় আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে এটা হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ইংরেজিতে লিখবো কেমন করে? এক্ষেত্রে একটা গঠন আমরা মেনে চলতে পারি।
গঠনটা কেমন হবে? প্রথমে আমি বলি হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। আমি স্কুলে যাই, হ্যাঁ স্কুলে যাই। সে ঘুড়ি উড়ায়, হ্যাঁ বাচক। সে ঘুড়ি উড়ায় না, না বাচক, নেগেটিভ সেন্টেন্স। এবং সে কি ঘুড়ি উড়ায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রত্যেকটার গঠন কিন্তু আমি আলাদা আলাদাভাবে উদাহরণ সহকারে ভেঙে ভেঙে বোঝাবো। প্রথমে আমি বোঝাবো অ্যাফার্মেটিভ গঠন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁ বাচক। কেমন হবে? প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কর্তা। তারপরে নেক্সট মানে আমি প্লাস দিয়ে বোঝালাম। সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্টের পরে বসবে ভার্ব। ভার্বের ফর্ম আমরা যেটা সচরাচর জানি যে একটা যদি বলি সি, স, সিন। সি হচ্ছে V1, স V2, সি সিন V3। এটা যদি বিস্তারিতভাবে বলি তাহলে সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স হচ্ছে পাস্ট ফর্ম, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা শর্ট ভাবে বলি V1, V2, V3। ভার্বের কোনটা? V1। প্রেজেন্ট ফর্মটা বসবে। কোন ফর্মটা বসবে? প্রেজেন্ট ফর্মটা। তারপরে কি বসে যাবে? অবজেক্ট মানে কর্ম। অবজেক্ট মানে হচ্ছে কর্ম বা কোন কাজটা আমরা করছি। আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি মানে নিয়মিতভাবে ঘটে থাকে খেলাটা। তাহলে কি হবে? সাবজেক্ট আই। ভার্ব তাহলে V1 প্লে। আই প্লে কি খেলি? ফুটবল। আই প্লে ফুটবল। হ্যাঁ বাচকে হ্যাঁ আমি ফুটবল খেলি। সে ফুটবল খেলে। আমি বাদ দিয়ে কর্তা সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম। তখন কি হয়ে গেল? হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে। তাহলে এখানে V1 প্লে হলো, কিন্তু এই এসটা কোথা থেকে এলো? যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি ওই জন্য ভিডিও প্রথমেই বলেছি যে পারসন অবশ্যই জানতে হবে। সেই জন্য ডেসক্রিপশন বক্সে পারসনের ভিডিওটি মন দিয়ে দেখে নেবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ হয়। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তার জন্য যেহেতু সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে। প্রেজেন্ট টেন্সেরই প্রথম ভাগ চলছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। নিয়মিত ঘটে, অভ্যাস এবং চিরন্তন সত্য। প্রথমটা আমি বোঝালাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। এবার দ্বিতীয়তে চলে আসবো নেগেটিভ সেন্টেন্স, না বাচক। না থাকবে। সে ফুটবল খেলে না, সে ঘুড়ি উড়ায় না, আমি টিভি দেখি না। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের গঠনটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট কর্তা, আমি বাংলায় লিখছি না, সাবজেক্ট। তারপরে কি চলে আসবে? ডু অবলিক ডাজ। তারপরে একটা কি বসবে? নট বসবে। তারপরে ভার্ব কোনটা? V1। তারপরে অবজেক্ট। আমি ফুটবল খেলি না, কি হবে? আই ডু। এখানে ডু আর ডাজ পারসন অনুযায়ী চেঞ্জ হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। বাকি সমস্ত সেকেন্ড পারসন, থার্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হলে সব ডু বসবে। তাহলে যেহেতু আই মানে আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার জন্য ডু বসবে। আই ডু। তারপরে কি বসবে? নট। তাহলে আই ডু নট। ভার্ব খেলি না, খেলা। তাহলে কি হবে? V1 প্লে। অবজেক্ট কি? ফুটবল।
আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। সে ফুটবল খেলে না, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে আর ডু হবে না, হয়ে যাবে ডাজ। হি ডাজ নট প্লে ফুটবল। হি ডাজ নট প্লে ফুটবল। টেন্সের গঠনটা যদি আমরা সূত্রের মতো মুখস্থ করতে পারি বা সূত্রের মতো মাথায় নিয়ে নিতে পারি, তাহলে টেন্স চেনা, ইংলিশ ট্রান্সলেশন করা কোনো ব্যাপারই না। 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক। প্রশ্ন করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা কেমন হতে পারে? সে কি ফুটবল খেলে? আমি কি ফুটবল খেলি? তারা কি ঘুড়ি ওড়ায়? তারা কি স্কুলে যায়? রামবাবু কি বাজারে যায়? এই যে কি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কেমন হবে? প্রথমে হবে ডু অথবা ডাজ। ডু অথবা ডাজটা প্রথমেই চলে আসবে, তারপরে চলে যাবে সাবজেক্ট, তারপরে V1 প্লাস অবজেক্ট। V1 মানে শর্টে লিখছি ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথমে আমি কি ফুটবল খেলি, তাহলে কি হবে ডু, প্রথমে ডু, যেহেতু সাবজেক্ট মানে কে খেলে আমি, আইটা হচ্ছে যেহেতু ফার্স্ট পারসন সেই হিসাবে ডুটা প্রথমে বসবে। ডু আই প্লে ফুটবল। শেষকালে কি হবে একটা জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু প্রশ্নবাচক প্রশ্ন করা বোঝাবে তার জন্য একটা ইন্টারোগেশন মার্ক। সে কি ঘুড়ি উড়ায়, তাহলে কি হবে সে মানে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ প্রথমে বসবে। ডাজ হি ফ্লাই, তাহলে ফ্লাই, ডাজ হি ফ্লাই কাইট, জিজ্ঞাসা চিহ্ন, ডাজ হি ফ্লাই কাইট, সে কি ঘুড়ি উড়ায়। এবার নেক্সট আমি যদি বলি ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে এটাকে 4 নাম্বার যদি করে দিই যে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ হবে প্রশ্ন করা বোঝাবে এবং নেগেটিভও থাকবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একই রকম থাকবে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে কি হয়ে যাবে এখানে একটা সাবজেক্টের পরে একটা নট বসে যাবে, তারপরে V1 প্লাস অবজেক্ট, শেষকালে জিজ্ঞাসা চিহ্ন। আমি কি ফুটবল খেলি না, সে কি ঘুড়ি ওড়ায় না, প্রশ্ন করা বোঝাবে এবং নাবাচকও থাকবে, সেক্ষেত্রে কি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হলো ডু আই নট প্লে ফুটবল। তাহলে কি হলো ডু সাবজেক্ট, ডু সাবজেক্ট কি আই, তারপরে নট একটা বসে গেল, ডু আই নট, তারপরে V1 কি প্লে, ডু আই নট প্লে ফুটবল হয়ে গেল। তারপরে কি হবে সে কি ঘুড়ি ওড়ায় না, ডাজ হি নট ফ্লাই কাইট, ডাজ হি নট ফ্লাই কাইট, সে কি ঘুড়ি উড়ায় না। তাহলে এক্ষেত্রে 4 ধরনের গঠনটা আমি করালাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 4 ধরনের গঠন মোটামুটিভাবে এই গঠন কোটা মনে রাখলেই প্রত্যেকটা ট্রান্সলেশন সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে অনবরত ঘটে, বর্তমানে কোনো কাজ ঘটছে চলছে, যেমন আমি পড়াচ্ছি, তুমি ভিডিও দেখছো, তারা ফুটবল খেলছে, সে ঘুড়ি ওড়াচ্ছে, বর্তমানে কোনো কাজ চলছে এখনো কাজটা শেষ হয়নি, এরকম বোঝালে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজ চলছে শেষ হয়নি বা শেষ হয় নাই, বাংলাতে চেনার একটা সহজ উপায় আছে, আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ, সে ভাত খাচ্ছে। তো এগুলো যদি একটু সাধু ভাষায় বলা যায় কেমন হয়,
আমি ভাত খাইতেছি, সে ভাত খাইতেছে, তুমি ভাত খাইতেছ। ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছে, ইতেছ। আমি ভাত খাইতেছি, আমি ফুটবল খেলিতেছি, কাজটা শেষ হয়নি, চলিতেছে, কাজটা চলছে। আমি পড়াইতেছি, তুমি মোবাইল দেখিতেছ, সে মোবাইল দেখিতেছে, সে ঘুড়ি উড়াইতেছে। তো ইতেছে, ইতেছ সাধু ভাষায়, চলতি ভাষায় কিন্তু নয়। শেষকালে ইতেছ, ইতেছি, ইতেছে, এই যে ক্রিয়াপদের শেষে রয়েছে, এইগুলো যখনই বাংলাতে থাকবে তখনই ইংরেজিতে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এটা একটা চেনার উপায়। আর দ্বিতীয় কথা হচ্ছে বললাম যে ক্রিয়াপদটা কাজটা চলছে, শেষ হয়নি, এরকম যদি ধরা যায় তাহলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। তখন আমরা ইংরেজিতে কিভাবে লিখব? এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে কেমন করে লিখব? অ্যাফার্মেটিভের গঠনটা হচ্ছে প্রথমে আমরা দেবো সাবজেক্ট, তারপরে কি দেবো? ইজ, অ্যাম, আর, তিনটের মধ্যে একটা। কখন কিভাবে বসবে? পার্সন অনুযায়ী, সাবজেক্টের পার্সন অনুযায়ী ইজ, অ্যাম, আর তিনটের মধ্যে একটা বসবে। তারপরে কি বসবে? V1, তার সঙ্গে একটা যোগ হবে কি? আইএনজি, কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস থাকলেই আইএনজি যোগ হবে। কাজটা যখন চলছে তখনই আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। এটা মনে রাখা দরকার যে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। পাস্ট ফর্ম বা V2, V3 সঙ্গে আইএনজি কোনোদিনই যোগ হয় না। যেমন গো, গোয়িং, প্লে, প্লেইং, ওয়েন্ট, ওয়েন্টিং কোনোদিন হয় না। V1 এর সঙ্গে আইএনজি যোগ হয়। আর কি হয়? আইএনজি যোগ হলো তার সঙ্গে কি হবে? শেষে হবে অবজেক্ট, মানে কি কাজটা করছে, কর্মটা কি? আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? আই, সাবজেক্ট হচ্ছে আই, তার জন্য আয়ের পর সবসময় অ্যাম বসে। তারপরে কি হবে? ভাত খাচ্ছি, তাহলে ইট, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, ইটিং। কি খাচ্ছি? রাইস। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাইতেছি, ইতেছি। তাহলে বাংলায় যখন আসবে ইংরেজিতে ট্রান্সলেশন করে দিতে হবে আই অ্যাম ইটিং রাইস। রোহন টিভি দেখছে বা রোহন টিভি দেখিতেছে, ইতেছে। রোহন টিভি দেখিতেছে বা রোহন টিভি দেখছে, একই, কাজটা চলছে, শেষ হয়নি। তাহলে কি হবে? রোহন ইজ, অ্যাম, আর এর মধ্যে কোনটা হবে? রোহন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ। রোহন ইজ ওয়াচিং, ওয়াচ, V1 তার সঙ্গে আইএনজি, ওয়াচিং। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট বসলো, অ্যাম, ইজ, আর একটা বসলো, V1 বসলো, তার সঙ্গে আইএনজি যোগ হলো, কি দেখছে? টিভি। রোহন ইজ ওয়াচিং টিভি, রোহন টিভি দেখিতেছে। ক্লিয়ার? 2 নম্বরে এটা হয়ে গেল নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্সে কি হবে? যে আমি ভাত খাচ্ছি না, মানে কাজটা চলিতেছে না, এরকম বোঝাবে। তাহলে আমি ভাত খাইতেছি না, ইতেছি থাকবে। তুমি ভাত খাইতেছ না, ইতেছ, ইতেছে, এরকম সবই একই থাকবে, শুধু গঠনটা চেঞ্জ হয়ে যাবে। না বাচকের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর সবই থাকবে। এখানে কি হয়ে যাবে? একটা শুধু নট বসে যাবে, অ্যাম, ইজ, আর এর পরে একটা নট বসবে, তারপরে চলে আসবে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হলো? তাহলে এক্ষেত্রে কি হবে? আমি সহজ সহজ জিনিস, আমি ভাত খাইতেছি না, তাহলে কি হবে? সাবজেক্ট আই, আমি, ইজ, আমার, অ্যাম বসে আছে, তারপরে কি বসে যাবে? নট, এখানে একটা নট। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না, মানে কাজটা চলতেছে না, চলিতেছে না। রোহন টিভি দেখছে না, দেখিতেছে না, বা রোহন টিভি দেখছে না, তাহলে কি হবে? রোহন ইজ, এখানে ইজ, রোহন সাবজেক্ট হলে ইজ, আমার, ইজ, আমার এর মধ্যে ইজ বসে গেল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে নট। রোহন ইজ নট ওয়াচিং টিভি, রোহন টিভি দেখছে না। প্রত্যেকটা গঠনটা আলাদা আলাদাভাবে
নোট ডাউন করে রাখলে ওইটাই হচ্ছে ফর্মুলা, ওইটাই সূত্র, ওইটাই মাথায় একবার চলে এলে ট্রান্সলেশন করা বা টেন্সকে আইডেন্টিফাই করে ইংরেজিতে পরিবর্তন করা কোনো ব্যাপারই না। একটা গঠনকেই এদিক ওদিক করে দেখাচ্ছি যাতে ডিফারেন্সটা বুঝতে সুবিধা হয়। তাহলে এক্ষেত্রে আমি 3 নম্বরে করছি, ইন্টারোগেটিভ করছি। ইন্টারোগেটিভের গঠনটা কেমন হবে? এক্ষেত্রে শুধু সাবজেক্ট আর অ্যাম ইজ আর এই দুটো এদিক ওদিক হয়ে যাবে, আর এই নটটা ইন্টারোগেটিভে থাকবে না। তাহলে কেমন হয়ে যাবে? প্রথমেই চলে আসবে ইজ অ্যাম আর, ইজ এগুলো তো সেহেতু প্রথমেই বড় হাতের হয়ে যাবে, ইজ অ্যাম আর, তারপরেই চলে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, শেষকালে একটা জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? ইজ অ্যাম আর প্রথমেই চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমি কি ভাত খাইতেছি, আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাইতেছি, রোহন কি টিভি দেখিতেছে, এই যে কি প্রশ্ন করা বোঝাবে এবং তার সঙ্গে কাজটা চলছে এটাও বোঝাবে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ গঠন বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সের ইন্টারোগেটিভ গঠন। তাহলে তখন কি হয়ে যাবে? আমি কি ভাত খাইতেছি, তখন কি হবে? তখন কি হয়ে যাবে? আমি কি ভাত খাইতেছি, তাহলে কি হবে? অ্যাম আই ইটিং রাইস, জিজ্ঞাসা চিহ্ন, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম ইজ অ্যাম আর প্রথমেই চলে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে তার মানে কি হলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে গঠনটা ছিল সেটা ঠিক এদিক ওদিক হয়ে গেল। অ্যাফার্মেটিভে ছিল আই এম ইটিং রাইস, আর এটা হয়ে যাবে অ্যাম আই ইটিং রাইস। এই যে ডিফারেন্সটা, এটা নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে যে অ্যাফার্মেটিভে ছিল আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আর আমি কি ভাত খাচ্ছি, তাহলে অ্যাম আই ইটিং রাইস। রোহন কি টিভি দেখছে, তাহলে কি হবে? ইজ রোহন ওয়াচিং, ইজ হয়ে গেল, রোহন হয়ে গেল সাবজেক্ট, ভার্ব হবে ওয়াচ, তার সঙ্গে আইএনজি, ইজ রোহন ওয়াচিং টিভি, জিজ্ঞাসা চিহ্ন, ইজ রোহন ওয়াচিং টিভি। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভে করেছিলাম কি করেছিলাম? রোহন ইজ ওয়াচিং টিভি, রোহন টিভি দেখছে বা রোহন টিভি দেখিতেছে। তাহলে এবার আমরা কি করছি? শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভে কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, এই অ্যাম ইজ আর এগুলোকে কি বলা হয় আমরা? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে প্লেসটার পরিবর্তন হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে সাহায্যকারী ভার্ব ছিল বা অক্সিলারি ভার্ব ছিল, এখন কি চলে আসবে? প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসবে, তারপরে সাবজেক্ট যাচ্ছে। তাহলে ইজ রোহন ওয়াচিং টিভি। 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্ন করাও বোঝাবে আবার না বাচকও থাকবে, প্রশ্ন করাও থাকবে আবার না বাচকও থাকবে। তখন কি হবে? খুব সহজ, এইরকমই থাকবে, ইজ অ্যাম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপরে কি চলে আসবে? একটা সাবজেক্টের পরেই একটা নট চলে আসবে। বোঝা গেল? ইজ অ্যাম আর থাকলেও, সাবজেক্ট থাকলেও, তারপরে যেহেতু নেগেটিভ বললাম তার জন্য একটা নটও চলে এলো। তাহলে আমি কি টিভি দেখিতেছি না, প্রশ্ন করা বোঝাবে আবার না বাচকও থাকবে। আমি কি ভাত খাইতেছি না, কাজটা চলছে অথবা অথচ না বাচক, প্রশ্ন করা বোঝাচ্ছে। এক্ষেত্রে কি হবে? অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম বসেছে, আই বসেছে, কি হবে? এই যে ভার্ব প্লাস আইএনজি, তার মাঝখানে একটা নট ঢুকে যাবে। অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না বা আমি কি ভাত খাইতেছি না, রোহন কি টিভি দেখিতেছে না, ইজ রোহন নট ওয়াচিং টিভি। এই যে নট, এই ফর্ম অনুযায়ী গঠনটা, এই গঠনগুলো নোট ডাউন করে রাখতে হবে। নেক্সট চলে আসছি 3 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়?
সবেমাত্র শেষ হয়েছে। বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে। আমি ভাত খেয়েছি, সে ফুটবল খেলেছে, তাহলে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। তাহলে সেরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। সাধু ভাষায় বলা হয় আমি ভাত খাইয়াছি, তুমি ভাত খাইয়াছ, সে ভাত খাইয়াছে। তাহলে এক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের শেষে কিন্তু ইয়াছে, ইয়াছি, ইয়াছো আর ইয়াছে, এই তিনটে বাংলায় ক্রিয়াপদের শেষে এই তিনটি রূপ দেখা যায়। আমি ভাত খাইয়াছি সাধু ভাষার ক্ষেত্রে বলছি, চলিত ভাষায় আমি ভাত খেয়েছি। তুমি ভাত খেয়েছো বা তুমি ভাত খাইয়াছো, ইয়াছো, সে ভাত খাইয়াছে, খেয়েছে, খাইয়াছে, ইয়াছে, এইগুলো বাংলায় ক্রিয়াপদের শেষে থাকলে কোন টেন্স হবে? ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এর গঠনগুলো কেমন হবে? এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ। এর গঠনটা কেমন হবে? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। এক্ষেত্রে মনে থাকে যেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3 হবে, তারপরে হবে অবজেক্ট। তাহলে আমি কি বললাম? আমি ফুটবল খেলেছি বা আমি ফুটবল খেলিয়াছি। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, আমি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এটাও কিন্তু পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে থার্ড আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ খেলা, খেলার থার্ড ফর্ম হচ্ছে প্লেড, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলিয়াছি, সে ফুটবল খেলেছে। তাহলে কি হবে? হি, তখন কিন্তু আর হ্যাভ হবে না, হ্যাজ হয়ে যাবে, যেহেতু হি, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পার্সন। তাহলে তখন হবে হি হ্যাজ প্লেড ফুটবল। 2 নম্বর হচ্ছে নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? তারপরে হয়ে যাবে নট, তারপরে V3, তারপরে হবে অবজেক্ট। তাহলে কি হবে? আমি ফুটবল খেলি নাই, আমি ফুটবল খেলিনি। তাহলে তখন কি হয়ে যাবে? আই, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হতে হবে, পরে আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলি নাই। সে ভাত খাই নাই। তাহলে কি হবে? হি হ্যাজ নট ইটেন রাইস। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট আর হ্যাভ হ্যাজ এই দুটো জায়গা পরিবর্তন করে নেবে। কেমন করে? আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে নটটা থাকবে না, প্রথমে হয়ে যাবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হয়ে যাবে সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে? তুমি কি ভাত খেয়েছো? প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। হ্যাভ ইউ ইটেন রাইস, সে কি বাজারে গিয়েছে?
হ্যাজ হি গান টু মার্কেট। এই যে গঠন, এই গঠন অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কেমন হবে? 4 নম্বর, এখানে হবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে একটা কি বসে যাবে সাবজেক্টের পরে, এটা নট, তারপরে V3 প্লাস সাবজেক্ট। সে কি ভাত খায়নি, প্রশ্ন করা বোঝাবে, সেই সঙ্গে নাবাচকও থাকবে। তাহলে সে কি ভাত খায়নি, হ্যাভ ইউ, বা তুমি কি ভাত খাওনি, তুমি কি ভাত খাওনি, হ্যাভ ইউ নট ইটেন রাইস। হ্যাজ অথবা হ্যাভ প্রথমেই, তারপরে সাবজেক্ট, কে কাজ করছে, কর্তা, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাভ ইউ নট ইটেন রাইস, গঠন অনুযায়ী বসাতে হবে পরপর পরপর। ফর্মুলা, তারা কি মাঠে কাজ করছে না, তাহলে কি হবে? হ্যাভ দে নট ওয়ার্কড ইন দ্য ফিল্ড। হ্যাভ হ্যাজ কখন বসে সেই হিসাবে ভিডিও পার্সোনালি করা আছে, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ভিডিওগুলি প্রথমে দেখে নিলে টেন্সটা বুঝতে আরও সুবিধা হবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশে বেল আইকনটি টিপে অল সিলেক্ট করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সহজেই পেয়ে যেতে পারো। প্রেজেন্ট টেন্সের শেষ ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। এটা কি? কন্টিনিউয়াস, মানে কাজটা চলবে এটা নির্দিষ্ট সময় ধরে। আমি বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, শেষ হয়নি। এখানেও কাজটা চলবে, শেষ হবে না, কিন্তু একটা সময়ের উল্লেখ থাকবে। এ 2 ঘন্টা ধরে টিভি দেখছে, এটা যদি বলি তাহলে এখানে 2 ঘন্টা একটা সময়ের উল্লেখ আছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আর আমি যদি শুধু বলি সে টিভি দেখছে, তাহলে সেটা কিন্তু এখানে সময়ের কোনো উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার একবার বলে দিই, বর্তমানে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে যদি চলে, সময়ের একটা উল্লেখ থাকে, নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ করা থাকবে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আর যদি সময়ের উল্লেখ না থাকে কিন্তু কাজটা চলছে, তখন হয়ে যাবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী অ্যাফার্মেটিভে মানে হ্যাঁ বাচকে কেমন হবে? সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, তাহলে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস একটা কি বসবে বিন, তারপরে কন্টিনিউয়াস যেহেতু তার জন্য V1 তার সঙ্গে আইএনজি। আমি আগেও বলেছি কন্টিনিউয়াস হলেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়া মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেই আইএনজি যোগ হবে, তারপরে হবে অবজেক্ট। সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, তাহলে কি হবে? হি, তাহলে সাবজেক্ট হলো হি, তাহলে হ্যাভ অথবা হ্যাজ কোনটা বসবে? হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ বিন কি করছে? দেখছে, তাহলে ওয়াচিং, হি হ্যাজ বিন ওয়াচিং। কি দেখছে? টিভি। এবার এই যে নির্দিষ্ট সময় কতক্ষণ বলেছে? 2 ঘন্টা ধরে। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 2 hours. He has been watching TV for 2 hours. সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, তাহলে এই যে 2 ঘন্টা এই উল্লেখটা থাকার জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা নোট ডাউন করে নিতে পারো, যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। 2 নম্বর গঠন হচ্ছে নেগেটিভ। নেগেটিভে যদি করি তাহলে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে এই বিনের আগে একটা নট বসে যাবে, তারপরে বিনটা বসবে।
তাহলে হলো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাজ, তারপর নট, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে না বা দেখিতেছে না। আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি না, তাহলে না বাচকে যদি হয় তাহলে কি হবে? আই হ্যাভ নট বিন সাফারিং, সাফার ভার্ব হচ্ছে সাফার, তার সঙ্গে আইএনজি সাফারিং। তাহলে আই সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাভ বসছে, নট বিন ভার্বের ফার্স্ট ফর্ম সাফার, তার সঙ্গে আইএনজি। আই হ্যাভ নট বিন সাফারিং ইন ফিভার ফর 7 days। আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি না বা আমি 7 দিন ধরে জ্বরে ভুগতেছি না। এখানে যেহেতু 7 দিন বলা আছে তার জন্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আর 7 দিনের যদি উল্লেখ না থাকতো তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন হয়ে যেত আই অ্যাম সাফারিং ইন ফিভার। 3 নম্বর গঠন হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের গঠন যদি হয় তখন কি হবে? নটটা উঠে যাবে, এখানে নটটা উঠে গেল, আর অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট এটা স্থান পরিবর্তন করবে। অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট শুধু স্থান পরিবর্তন করে দেবে। কেমন হবে না? প্রথমেই চলে আসবে হ্যাভ অথবা হ্যাজটা, তারপরে চলে যাবে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, শেষকালে একটা কি হয়ে যাবে? জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। সে কি 7 দিন ধরে জ্বরে ভুগছে, বা সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখছে? সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখছে? তাহলে কি হয়ে যাবে? তাহলে এটাই হয়ে যাবে হ্যাজ অথবা হ্যাভ। তাহলে সে হয়ে গেলে তাহলে হ্যাজ হি বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাজ হি বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখছে? আমি কি 7 দিন ধরে জ্বরে ভুগছি? আমি কি 7 দিন ধরে জ্বরে ভুগছি? তাহলে কি হবে? এটা শুধু অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের স্থান পরিবর্তন। তাহলে কি হবে? হ্যাভ আই বিন সাফারিং ইন ফিভার ফর 7 days, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয়ে যায়, 4 নম্বর গঠন, 4 নম্বর গঠন ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? একই থাকবে, শুধু সাবজেক্টের পরে একটা কি বসে যাবে? নট, তারপরেই কি থাকবে? বিন থাকবে। তাহলে এখানে কি হবে? সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখছে না, প্রশ্ন করা বোঝাবে, তার সঙ্গে না বাচকও থাকবে। তাহলে কি হবে? হ্যাজ হি, এখানে একটা নট ঢুকে যাবে। হ্যাজ হি নট, হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াচিং আর অবজেক্ট টিভি, আর নির্দিষ্ট সময়, কতক্ষণ সময় ধরে, শেষকালে সময়ের উল্লেখটা থাকবে। তাহলে হ্যাজ হি নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখছে না? বা আমি কি 7 দিন ধরে জ্বরে ভুগছি না? হ্যাভ আই নট, হ্যাভ আই, হ্যাভ প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট আই, তারপরে নট, তারপরে বিন, হ্যাভ আই নট বিন, ভার্বের সঙ্গে আইএনজি, সাফার, তার সঙ্গে আইএনজি সাফারিং, হ্যাভ আই নট বিন সাফারিং, অবজেক্ট ইন ফিভার ফর 7 days, শেষকালে জিজ্ঞাসা চিহ্ন। ভার্বের যে ফর্ম, সেই ফর্মটা মনে রাখলেই ট্রান্সলেশন করা বা টেন্সের লেখা, বাংলা থেকে ইংরেজি রূপান্তর, শুধু ইংরেজিতে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটা লক্ষ্য করলেই গঠন যদি মনে থাকে তাহলে কোন টেন্স চট করে বলে দেওয়া যাবে। আর টেন্স চিনতে পারলেই পরবর্তী ক্ষেত্রে ভয়েস, ন্যারেশন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শেষে আবার বলছি, এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি
তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে নেবে, যাতে এই নেক্সট ভিডিও পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।